মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচাইতে বড় মন্তব্য যেটা ছিল, শরীর থাকলে যেমন সর্দি জ্বর কাশি হয় সেরকম মাঝে মধ্যে নাকি মহিলাদের ক্ষেত্রে ধর্ষণ হতে পারে। এর চাইতে লজ্জাজনক কি হতে পারে? একটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা এই রকম ভাষার প্রয়োগ শুনেছি, কণ্ঠস্বর শুনেছি আমরা। একেবারে উচ্চ কণ্ঠস্বরে তিনি চিৎকার করে ডিজের কথা বলেছিলেন, ডিজে বাজাবেন। চারিদিকে তো ডিজে বাজতো 4ঠা মে বেলা 12টার পরে। সেই উচ্চ কণ্ঠস্বর উনি কেন নমুনা হিসাবে কণ্ঠস্বরকে তিনি দিতে পাচ্ছেন না, এটাই অবাক বলছি। দেখুন, কে কোন জীবিকা থেকে উঠে এসছেন সেটা আমাদের কাছে বড় কথা নয়। সুজিত বোসের, আপনি এই যে সবাই বলে রোলের দোকান ছিল, না, সুজিত বোসের ছিল ইডলি ধোসার দোকান। দুর্নীতিই ছিল দলের প্রথম কাজ, দুর্নীতিই ছিল দলের দ্বিতীয় কাজ, দুর্নীতিই ছিল দলের তৃতীয় কাজ, এবং সব মিলিয়ে সবাই ছিলেন দুর্নীতিগ্রস্ত। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। কেষ্টকে নিয়ে এত মাতামাতি করেছেন তো কেষ্ট বিষ্টু সবাই কেউই ওনার কাছে থাকছেন না, এটাই তো কথা। উনি কেষ্ট বিষ্টুদের নিয়ে দল গড়েছিলেন, কেষ্ট বিষ্টুদের যা রোজগার করার সেটা তারা করে ফেলেছে। আর এই দলটা সত্যিই বলতে গেলে কি একটা নিষ্ঠা, নীতি, আদর্শের ওপরে যদি স্থাপিত হতো না, সরকার থেকে চলে যাওয়ার পরে দলটা থাকতো। দলের নেতারা চলে যাচ্ছে। কেষ্ট তো আজকের নয়, আজকের কেষ্ট নয়। সে তো কেষ্টকে এত ভালোবেসেছে, তার প্রতিটি অন্যায়কে ঢাকা দেওয়ার জন্য তিনি, তার মাথায় অক্সিজেন কম যায় এ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং ডাক্তারি করেছেন, বলেছেন। তার হয়ে ওকালতি করেছেন, তার হয়ে ডাক্তারি করে। মধুচন্দ্রিমার মতন চন্দ্রিমা চলে গেলেন, মধুচন্দ্রিমা যাপন শেষ হয়ে গেছে। এরম বহু লোক আছেন, বহু ব্যক্তিত্ব তাদের ওখানে রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, যারা এখনও হয়তো ছাড়বো করছে, মানে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থায় আছে। নৈতিকতাবিহীন দল, দুর্নীতি, নীতির পরিবর্তে যে দলের কেবল দুর্নীতি থাকে, সেই দল ক্ষমতাচ্যুত হলে একেবারে পল সায়েন্স অনুযায়ী বলবো, পলিটিক্যাল সায়েন্স বা আমাদের যে কোনো সমাজতত্ত্ব তাই বলে যে এইভাবে কোনো দিন কোনো গোষ্ঠী বা দল চিরস্থায়ী তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না, যদি না সে নীতি আদর্শের ওপরে, মতাদর্শের ওপরে তার দলটাকে টিকিয়ে রাখে। দুর্নীতিই ছিল দলের প্রথম কাজ, দুর্নীতিই ছিল দলের দ্বিতীয় কাজ, দুর্নীতিই ছিল দলের তৃতীয় কাজ, এবং সব মিলিয়ে সবাই ছিলেন দুর্নীতিগ্রস্ত। তো সেইখানটা থেকে এই দলটার অস্তিত্ব নেই, মমতার কোনো গ্রহণযোগ্যতা নেই, তাই জন্যে মমতাকে ছেড়ে দিচ্ছেন। মমতা দলকে ভালোবাসেনি, মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছেন। কংগ্রেসের গর্ভেই তার জন্ম, অতএব তিনি সেই পরিবারতন্ত্রকেই চালাতে চেয়েছিলেন, কিন্তু পরিবারতন্ত্র তার কাছে বুমেরাং হয়ে ফিরে এসেছে। এটাই বাস্তব, এটাই সত্যতা। তাই তিনি প্রত্যাখ্যাত, শুধু এখানে তার দলের থেকে না, দলের কর্মীদের থেকে না, তাই প্রত্যাখ্যান করেছেন। তার একটাই কারণ, কেবল তিনি এইভাবে দলের লোকেদেরকে গুরুত্ব না দিয়ে গুরুত্বহীন করে দিয়েছেন, মানুষ তাকে গুরুত্বহীন করে দিয়েছেন। তার চৌর্যবৃত্তির যে সম্প্রদায় নিয়ে তিনি পার্টিটাকে চালাচ্ছিলেন, মানুষের কাছে প্রত্যাখ্যিত হয়ে গেছেন, তাকে সবাই প্রত্যাখ্যান করেছে। কেন? তার একটাই কারণ, নীতি ছিল না তার চৌর্যবৃত্তির লোকগুলোকে নিয়ে তিনি চলেছেন, যারা যত পেরেছে পকেট ভরিয়েছে, পকেট ভরা শেষ, দল ক্ষমতাচ্যুত। এই অনুব্রত বলুন, যাকেই বলুন, আর চলে যেতে চাইছে কেন? কারণ ক্ষমতার অলিন্দের নেই, দেখছে তার থেকে বোধহয় সে এখন জানি না বি টিমে হয়তো যোগ দিতে যাচ্ছে। অ্যাকাউন্ট যেটা ফ্রিজ হয়ে গেছিল, সেই অ্যাকাউন্টের টাকা কে ব্যবহার করবে? এখন তো আমরা তার মানে তৃণমূলের দুটো দিক দেখতে পাচ্ছি, একটা কালীঘাটের তৃণমূল, একটা হচ্ছে ঋতব্রত তৃণমূল। এবার জানি না দুটো সিম্বলও হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পেতে পারি, দেখতে হবে। তো তৃণমূলের আমি একটাই কথা বলতে চাই, যে যেই বা যারা ওই দলটাতে ছিলেন তারা সবাই হয়তো বেরিয়ে আসতে চাইছেন এই কারণেই, যে মমতা নিজে, এই যে বলেছিল না মমতা আমার মুখেই ভোট, তাহলে সেই মুখ তো দুবার ধরে কালি মাখা হয়ে গেছে, দুবার কালিমা লিপ্ত হয়েছে ওই মুখ। একবারের জন্য না, একবার কম্পার্টমেন্টাল পেয়েছেন, ক্ষমতায় ছিলেন বলে কোনো রকমে আবার জোরজার মুলুকতার করে আবার ভবানীপুর থেকে জিতে এলেন। কিন্তু এইবারে সেই ভবানীপুরই দেখিয়ে দিল কিরমভাবে 15,000-এর বেশি ভোটে তিনি পরাজিত হলেন। এটাই তো বড় বিষয়। তাহলে যে মুখে চুনকালি পড়ে যাচ্ছে বারবার, পশ্চিমবঙ্গবাসী প্রত্যাখ্যান করছে, তার মুখে বারংবার চুনকালি দিয়ে দিচ্ছে, একবার নয় দ্বিতীয়বারও, তাহলে তার গ্রহণযোগ্যতা পশ্চিমবঙ্গবাসীর কাছে নেই।
আমি বলছি দেখুন, কে কোন জীবিকা থেকে উঠে এসছেন সেটা আমাদের কাছে বড় কথা নয়। সুজিত বোসের আপনি এই যে সবাই বলে রোলের দোকান ছিল, না, সুজিত বোসের ছিল ইডলি ধোসার দোকান। একেবারে ইডলি ধোসার দোকান থাকতেই পারে। মানুষের জীবিকা ইডলি ধোসা বিক্রি করা, তাকে আমরা সম্মান দিই। সৎ পথে খেটে খাওয়ার জন্য সেটা পথ বা পন্থা, জীবিকা, জীবন জীবিকা। সেই জীবিকা কিভাবে রাতারাতি একটা মানুষকে কোটি কোটি টাকার সম্পদে ভূষিত করতে পারে? ইডলি ধোসার যে দোকান, সেটা রাতারাতি কি করে বেঙ্গল ধাবায় পরিণত হতে পারে? বিভিন্ন ব্যাংকোয়েট হল যদি দেখেন, একটা ছেলের নামে, একটা মেয়ের নামে, বিভিন্ন সম্পত্তি, যত নয়াঞ্জলি বুঝিয়ে। কি আর কোনো মাথা নেই? আরও অনেক মাথা আছে। আমরা শুধু দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়কে, শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি জেল খেটেছেন, কিন্তু তার সঙ্গে অংশীদারিতে এরম অনেক আছে যারা এই এসএসসির ক্ষেত্রে দুর্নীতি করেছে, যারা চাল কাঁকর সমস্ত মিশিয়ে দিয়েছে, যারা নিজেদের পকেট ভরিয়েছে, যোগ্য যারা, যারা সত্যিই মেধা যাদের ছিল, সেই মেধা বিক্রি করে দিয়েছে। মেধা বিক্রি করে তারা আজ যে কোটি কোটি টাকা করেছে, সেই দুর্নীতির মামলায়ও তাকে কিন্তু আমার মনে হয় উপযুক্ত শাস্তি হওয়া একান্ত আবশ্যক। উচ্চ কণ্ঠস্বর শুনেছি আমরা, একেবারে উচ্চ কণ্ঠস্বরে তিনি চিৎকার করে ডিজের কথা বলেছিলেন, ডিজে বাজাবেন, চারিদিকে তো ডিজে বাজতো চৌঠা মে বেলা 12টার পরে। সেই উচ্চ কণ্ঠস্বর উনি কেন নমুনা হিসাবে কণ্ঠস্বরকে তিনি দিতে পাচ্ছেন না, এটাই অবাক লাগছে। ওনার কণ্ঠে তো তখন অনেক দৃঢ়তা ছিল, এখন তো মিউ মিউ শুনতে পাচ্ছি আমরা, কণ্ঠস্বর সেভাবে আমরা শুনতেই পাচ্ছি না। কিন্তু তার এই যে উস্কানিমূলক মন্তব্য, এইটার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা। তা আমাদের মিছিলকে আক্রান্ত করা হয়েছে, তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছেন, আমাদেরকে কর্মীদেরকে মারধর করেছেন, বোমাবাজি করেছেন। এটাই তো ডিজের আওয়াজে বোমাবাজির আওয়াজ, গুলির আওয়াজ সব কিছু ঢেকে যেত, তাই তো জোরে জোরে ডিজে বাজার কথা উনি বলেছিলেন। উনি ভদ্রলোক, পুলিশরা কি মানুষ নয়? মানবাধিকারে তাদের কোনো অধিকার নেই? মানবাধিকার কেবল ধর্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য তা তো নয়, পুলিশেরও আত্মরক্ষার অধিকার আছে। তারা যখন ঘটনার পুনর্নির্মাণ করতে গেলেন, সেই সময় তাদেরই পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে ধর্ষক সাথে সাথে কিন্তু এক রাউন্ড গুলিও চালিয়ে দিল। তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটা চোখে দেখতে পান না? উনি তো কেবল তদারকি করে যান যত ধর্ষকদের, খুনিদের, চোরেদের। তার নমুনা আমরা দেখেছি, রক্ষা কবচ হাতে নিয়ে, এরম মাদুলি কবচ নিয়ে উনি ঘুরে বেড়ান। কখন দেবরাজকে কবচ পরিয়ে দিচ্ছেন, মাদুলি পরিয়ে দিচ্ছেন, রক্ষা কবচ ওনার ভুরি ভুরি আছে, টাকা পেলেই রক্ষা কবচ মাদুলি উনি নিয়ে ঘুরছেন, গলায় ঝুলিয়ে দেবেন। এবার এনারও দিতে চেয়েছিলেন, ওই জন্য ভদ্রলোক মনে হয়েছে। একটা 11 বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা করা হলো গণধর্ষণ করে, সেটা তার কাছে মনে হলো না যে মানবাধিকার লঙ্ঘন করেছেন সেই দুষ্কৃতী, যে দুষ্কৃতী এত বড় অপকর্ম ঘটালো, তারপরেও নির্বিকার চিত্তে পুনরায় আবার অপরাধ সংগঠিত করছে, পুলিশদেরকে বন্দুক ছিনিয়ে নিয়ে বন্দুক উঁচিয়ে এক রাউন্ড গুলি চালাচ্ছে, তিনি তার হয়ে পক্ষপাতিত্ব করছেন, পুলিশদের তিনি মানুষ বলে গণ্য করছেন। অতএব বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা চাইছেন, শান্ত পশ্চিমবঙ্গকে উত্তাল করে তো তুলেন এনারা অদ্ভুত একটি প্রজাতি। সেকুলারিজমের নামে এনারা কেবলমাত্র পশ্চিমবঙ্গের মানুষদেরকে ভুল পথে পরিচালিত করতে ভালোবাসেন। অতীতেও করেছেন, 34 বছর ধরে মানুষকে ভুল পথে পরিচালিত করে পশ্চিমবঙ্গের রীতিনীতি, সংস্কৃতি, ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সেই সমস্ত ঋতু গৌরব ফিরিয়ে আনা হবে, এগিয়ে দেবে। মমতাকে তো আমরা সেইভাবেই দেখলাম, বিরাট মোমবাতি কিন্তু এখন ফ্যাক্টরিতে পাওয়া যাচ্ছে, যেটা অভয়ের বেলায় পাওয়া যায়নি, কামদুনির মেয়েটার বেলায় পাওয়া যায়নি, তখন মোমবাতি উনি দেখতে পাননি। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।